ওর সাথে আপনার ব্রেকআপ হয়ে হ্যাঁ, গেছে? ওর সাথে ব্রেকআপ কেন হয়েছে এই জিনিসটা আপনি অবাক হয়ে যাবেন। ব্রেকআপ এই কারণেই হয়েছে, আমি শারীরিক সম্পর্ক করি নাই। আমি আর ওর সাথে আমার ব্রেকআপ হওয়ার রিজন নিয়ে হয়েছে এই 6 তলা বাড়ি, কেউ নাই, ঢাকার শহর ঈদের সময় ফাঁকা। সে আমারে খারাপ প্রস্তাব করছে, আমি এগুলো আর কি ভয় করতাম যে আল্লাহ জেনাগারির শাস্তি তো একেবারে দুনিয়ার, তা তো আমি জানি, মাদ্রাসায় পড়তাম। আমি যে সাধু তা না, কিছুটা আগাইছিলাম, তারপরেও খারাপ দিকে যায়নি। যে আল্লাহ কী করলাম, ওর শৈলী একটা বেগানা মহিলার গানে হাত দিছে, আল্লাহ না কি কত হইতে পারে। ওই দিনকে মনে করেন ওই খাবার ও যে খাবার দিয়েছে, খাবার খাই আর নিজে ভাবি, তারপরও ভিতরে ভয় ছিল, আল্লাহ কী করলাম, আমি কী করলাম। কারণ আমার ভিতরে ভয় ছিল, আমি আল্লাহ মাদ্রাসায় পড়তাম, কিছু তো জানি। তো এই জিনিসটা আমি ভিড় করতে করতে আমি মনে করেন ওইখানে যে চলে আসি, আমি কান্না করে দিছি। তার সাথে এই ব্রেকআপ হওয়ার এই কারণ, তার সাথে আমি শারীরিক সম্পর্ক করি নাই, এই জিনিসটা আমি মেনে নিতে পারি নাই। পরে ওর যত নাম্বার ছিল ভাইরাল করে এক একজনের দিয়া ওই দে ফোন, এখনও ওর নাম্বার অ্যাক্টিভ আছে, নাম্বার এখনও ওইটা বন্ধ করেনি। আবার এমন একটা সময় গেছে নিজের কাছে 1 টাকাও নেই, অত টক পছন্দ, নতুন আম আসছে বাজারে, আধা কেজি আম কিনে নিয়ে যাই 60 টাকাতে, আছে শুধু 100 টাকা আমার কাছে। নৌকা পার হলে 10 টাকা, আর আমি সেইখানে নৌকা না পরে সেই ঘুইরা বাবুবাজার ব্রিজ পার হয়ে আমি আমার ওই শেল্টারে যাই। সদরঘাট তো ঘুমাইতাম জায়গায় বে জায়গায়, যেই জায়গায় পাইতাম ওই জায়গায় ঘুমাইতাম, চাদর মদর লাইছে যেমনি হোক ঘুমাই পড়তাম। প্রত্যেকটা দিন পকেট মারি, কষ্ট করে টাকা ইনকাম করতাম, প্রত্যেকটা দিন টাকা মারি হয়ে যেত, পকেট কাটে নিয়ে যেত। আর সকালবেলা ঘুম ভাঙতো আনসারের বাড়ি খেয়ে, হয়তো বাসি দিত, উঠতাম না, একটা বাড়ি দিত, ওই এক বাড়িতেই সকালের আর কি ঘুম ভেঙে যেত। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আল্লাহর কাছে যদি কোনো বান্দায় কাজ দিলে চায়, আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা ঠিকই করে দেয়। আল্লাহর কাছে দোয়া করো, চাও, দেখবা হবে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেই। আপনার পেশা কি? আমার পেশা বর্তমানে হকারি কাজ করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লিমন ফকির। কি বিক্রি করেন ফকির? বর্তমানে যেটা বিক্রি করতেছি সেটা হলো সুইয়ের ভিতরে সুতা ঢোকানো মেশিন। আচ্ছা, কোথায় বিক্রি করেন? বাসে বাসে পুরো ঢাকা শহর লোকাল বাস যেদিকে আছে সেদিকে বিক্রি করি। আমাকে একটু শোনাইতে পারেন, কেমন করে বলেন? এই যে দেখেন দাদারা, যারা এতদিন সুইয়ের ভিতরে সুতা নিছেন হাত দিয়ে, কত ঝামেলা, কত সময় লেগে যায়। ময়মুরব্বি চোখে কম দেখে একজন যায় আর একজনের কাছে, দেখেন চায়না নিল তার সমাধান, অটোমেটিক সুইয়ের ভিতরে সুতা চলে যাবে। দেখেন দাদারা, 24 পিস খাতা শিলানো সুই, একটা মেশিন, মাত্র 20 টাকা। কেউ দেখতে চাইলে হাতে নিয়ে দেখতে পারেন, ভালো লাগলে নিতে পারেন বলে সবার কাছে চলে যায় এইভাবে আর কি। বলবে সবার কাছে দেই, যার প্রয়োজন পড়ে সে দেখে। অনেক যাত্রী আছে কি করে, আমার সম্পূর্ণ প্যাকেট খুলে প্রত্যেকটা সুই দেখে, সুই দেখে দেখে তারপরে ডিসাইড করে, প্রায় মনে করেন এক স্টপ থেকে আর এক স্টপ চলে গেছে, তারপরও তার দেখা শেষ হয় না, পরে শেষে সে এটা নেয় না। তখন আর কি মন থেকে খারাপ লাগে, কিন্তু প্রকাশ করা যায় না, কীভাবে প্রকাশ করবো। যাক, আমার তো কাস্টমারই তাকে দ্বারা কিছু বলি না। আবার অনেকে আছে তাদের সাথে বলা লাগে না, 24 পিস সুই দামই তো আছে 20 টাকার উপরে, একটা সুই কিনতে গেলেও তো 1 পিস সুই বিক্রিও করে না। তো অনেকে এইগুলো ভেবে নিয়ে নেয়, একটা দুইটা প্রতি বাসে আর কি মিনিমাম একটা দুইটা বিক্রি হয়। তো আমার সারাদিন আমি 1 থেকে 150 মাল নিয়ে যাই, আলহামদুলিল্লাহ বেচা এখানে হয়ে যায়, যদি ওয়েদার ভালো থাকে। বৃষ্টি বাদল হলে একটু কম হয়, কারণ বাসের ভিতরে উঠাও যায় না, মানুষজন ভরা থাকে, তো বেশ ভালো বেচা কিনাই হয়। কন্ট্রাক্টররা তো দেখি অনেক বাজে ব্যবহার করে। কন্ট্রাক্টররা আর কি করে, তার থেকে বেশি করে যাত্রীরা। আচ্ছা, আমি কারো সামনে অবশ্যই তো দাঁড়াতে হবে, যদি বাস থামানো থাকে তাইলে আর কি কোনো কিছু সাপোর্ট ছাড়াই দাঁড়ানো যায়, কিন্তু বাস যখন চলতে থাকে রানিং, তখন তো একটু সাপোর্ট দরকার। একটা যাত্রীর বাসের সিটের সাথে ঢেলান দিয়ে তারপরে কাজ করতে হয়, কিন্তু অনেকে বিয়ে হ্যাঁ সামনে দূর তারাই দেয় আর কি, খুব কষ্ট লাগে ভিতরে। তখন আর কিছু বলি না, সোজা গিয়ে আর একটা সামনে যায় দাঁড়াই। আবার আমিও দেখি অনেক যাত্রী ফোনে কথা বলতে থাকি, যদি এই জিনিসটা দেখি তাহলে আমি সামনে চলে যাই, কারণ তার ডিস্টার্ব হইব, আর ডিস্টার্ব হইলে একখান দিব। একসঙ্গে তো গুলিস্তানে মারামারি লেগে গেছিলো এই বিষয় নিয়ে, গায়ে হাত তুলছে পর্যন্ত আমার, তখন খারাপ লাগছে বেশ, কিন্তু ভুলটা তো আমারই ছিল। সে কথা বলতেছিল, আমি হয়তো খেয়াল করি নাই, তক্ক করে ফেলছি, যাক ভুল আমারই ছিল, তো আর কিছু বলি নাই, চলে গেছি সামনে। এরকম হইতেই থাকে। আর স্টাফরাও বাজে বিহেভ করে, কিন্তু তার থেকে বেশি করে ভালোটা, যে ভাই উঠো উঠো যাও বেচা কিনে করে তাড়াতাড়ি বের হয়েও, কারণ যাত্রী উঠবে তো তাদের দিকটা খারাপ লাগে না, লাগে শুধু যাত্রীর কাছ থেকেই।
করতেছে। আপনি হকারিতে কখন আসলেন? আমি হকারিতে মনে করেন যখন মাদ্রাসা থেকে পালায় আসি, সদরঘাটে যখন থাকি, এইখানে ওইখানে থাকি। কিন্তু কর্ম করে তো খেতে হবে। কুলিগিরি করছি, সদরঘাটে ভ্যান ধাক্কাইছি, তারপরে পানি বিক্রি করছি। কিন্তু কারো কাছে চেয়ে খাইনি। এই জিনিসটা আমাদের খুব আরকি ভালো লাগে। কারো কাছে চেয়ে খাইনি, কিছু খাবো না। আমার পায়ে জুতা নাই, বাসে তো উঠতে গেলে খুবই গরম। ইঞ্জিনেরই তো গরম হয়ে থাকে। তো গুলিস্তানে আমি পেপার বিক্রি করি। অনেক ছোট আমি। কয় বছর বয়সে আপনি পালান আমি মাদ্রাসা থেকে? আমার যখন বয়স প্রায় ৮-৯ বছর, তখন আমি পালাই কেন পালাইছিলেন? মাদ্রাসার জীবন ৪ বার পালাইছি। ২ বার ঢাকায়, ২ বার গ্রামে। তারপরও আম্মু আমারে মাদ্রাসায় দিত। কেন পালাইছিলেন বলুন তো? মাদ্রাসার জীবনটা আরকি ততটা ভালো লাগতো না। হুজুররা আরকি আগে তো বেতাঘাত করত। তো আমার এই জিনিসটা খুব খারাপ লাগছে। আর আমি বাংলা পড়া দেখলে ভয় পাইতাম। আচ্ছা। তো এই যেই দেখছি বোর্ডে বাংলা পড়া, ওই দিনকে আমি পালাইছি। ও, আরবি পড়তে পারেন? আরবি পড়তে পারতাম তখন। কোরআন শরীফও ধরছি। যেই দিনকে কোরআন শরীফ ধরছি, হুজুরে বলছে, "তুমি শেষ দিয়ে ধরবা না শুরু থেকে ধরবা?" আমি বলছি, "শেষ দিয়ে ধরবো।" ওই ১ম পাড়ায় ওই দিনকেই পালাইছি। আর কি কোরআন শরীফ যেদিনকে আমি ধরছি, ওই দিনকেই পালাই গেছি। আচ্ছা। বাংলা পড়ার ভয়ে পালাইছেন। বাংলা পড়ার ভয়ে পালাইছি। তবে ওকে। এখন বাংলা পড়তে পারি। জি। ঢাকায় আইসা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। যেটা বলছিলেন আপনি আ পত্রিকা বিক্রির কথা। পত্রিকা। ওই পত্রিকা মাসুদ ভাই নামে একটা গুলিস্তানে একটা লোক ছিল। উনার কাছ থেকে পত্রিকা আমরা নিতাম। হুম, এমনকি আমি শেল্টারে থাকতাম। নাইট সেন্টার বা পাড়াগাঁ বিভিন্ন পথশিশুরা একটা এনজিওতে থাকতো। তো আমি ওই এনজিওতে থাকতাম। তো ওই এনজিওর সামনে এসে উনি আমাদের পত্রিকা দিয়ে যেত। হুম। যে, "তোমরা বেইচা আমাদের টাকা দেবা।" তো আমি এরকম বিক্রি করতাম, পায়ে জুতা নাই। তো একটা বাসে উঠছি গুলিস্তান ফুলবাড়িয়া থেকে। একটা বৃদ্ধ লোক দেখে, বৃদ্ধ না আরকি ভালোই উনার বয়স। উনি আমারে কিছু প্রশ্ন করলো। প্রশ্ন করার পর, "তোমার জুতা কই? তোমার বাড়ি কই?" অনেক কিছু জিজ্ঞেস করলো। তো আমি উত্তরও দিলাম। উনি আমার কাছ থেকে একটা পেপার নিল আর আমার ৳১০০ দিছে। পেপারের দামও দিছে, আবার ৳১০০ দিছে, "তুমি আগে যেয়ে একটা জুতা কেনো।" তো আমি ভিতর থেকে তখন খুব ভালো লাগছিল যে, চিনি না, জানি না, একটা লোক আমারে জুতা কেনার জন্য টাকা দিল। তখন আমাদের খুব ভালো লাগছে জিনিসটা। কিন্তু ওই পরবর্তীতে উনার কথা খুঁজে পাওয়া যায় নাই। তো উনারা মিস করি যে মানুষটা অন্তত আমার একটু হাসির কারণ হইতে পারছে যে একটা জুতা কিনে দিছে আমারে, জুতা কেনার টাকা দিছে। এমন আমার সাথে অনেক ভালো কাজ করছে। অনেক লোক আমি খারাপ দেখি নাই। সবাই ভালো। আমি এমন একটা জিনিস লক্ষ্য করছি, তা আমি যদি সৎ থাকি, আমার কাছে আসবো সৎ। আমি এই জিনিসটা খুব দেখছি। আমার দিক দিয়ে এটা হইছে। খারাপ কোনো কাজ করি নাই, খারাপ হয়ও নাই। ভালো হইছে। আরো কত ১ লোক তো বাসা ভাড়া এই রিসেন্ট এই কিছুদিন আগে বাসা ভাড়া দিতে পারতেছে না। টিকটকে একটা পোস্ট করছি আর এই টিকটকে প্রায় ৩-৪ লাখের উপরে মানুষ দেখছে। ইমোশনাল আরকি। যাই হোক, খুব কষ্টেই ছিলাম। আমার বাসা ভাড়ার টাকা নেই। ১৫ তারিখে বাসা ভাড়ার ডেট, আমার ২০ তারিখ বলছি দেবো। ১৮ তারিখ হয়ে গেছে, তাও দিতে পারিনি। তখন এই দুঃখে একটা পোস্ট করছিলাম। আল্লাহ সহায়তা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন একটা পোস্ট করেছিলাম। তো একটা ছেলে ক্লাস 9 এ পড়ে, 9 এ পড়ে। সেই ছেলে আমারে ইনবক্সে নক দিয়ে, "ভাই আপনার নাম্বারটা দেন, বিকাশ নাম্বারটা দেন।" আমি, "কেন ভাই?" "দেন, আপনার বলছি আপনি দেন। আমি ক্লাস 9 এ পড়ি।" অনেক বিস্তারিত বলল। পরে আমি নাম্বারটা দিলাম। বলছি, "ভাই তুমি টাকা দিবা, বেশ ভালো কথা। টাকা তোমার নিতে হবে। যদি এই শর্তে দাও তাইলে আমি নিব।" সে, "ঠিক আছে ভাই, আপনি যখন পারবেন আমারে দিয়েন, সমস্যা নেই।" যাক, ৳১,০০০ পাঠায় দিছে। ক্লাস 9 এর একটা ক্লাস ছেলে। একটা 9 এর ছেলে। পরে শুক্রবার আমি নামাজে গেছি। তখন নামাজে বইসাও খুব কি করব? ২ দিন পরে বাসা ভাড়া। আবার অনেকে আমার টিকটকে অনেক মানুষ কমেন্ট করছে যে, "ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করো, চাও, দেখবা হবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেই।" আমি এই আশ্বাসে যাক নামাজ কালাম পইড়া আল্লাহর কাছে চাইলামও। বেশ নামাজ পড়ে বের হইছি, আরো একটা লোক দেখলাম আমার নক দিছে। তা আমি বললাম, "ভাই আমি নামাজে ছিলাম তো তাই রিপ্লাই দিতে পারিনি।" বলেন? কয়, "আপনার বিকাশ নাম্বারটা দেন।" আমি কি, "কেন?" "আপনি দিতে বলছি দেন।" তো আমি ওই লোকরও বললাম, "ভাই আপনি ৳১ দেন আর ৳২ দেন। আপনার যদি টাকা নিতে পারেন, আমার কাছ থেকে নিতে পারেন তাইলে টাকাটা দেন, তাছাড়া আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই।" কয়, "ভাই আমারে মাফ করবেন।" "কেন?" কয়, "টাকা আমার আপনার দেওয়া লাগবে না। আপনি অন্য কোথাও ব্যয় করে দিন। গরিব দুঃখী বা যাদের আছে তাদের কাছে ব্যয় করে দিন।" তখন এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো যে একটা মানুষ, যাকে উনি নাম্বারটা দেওয়ার সাথে, সাথে দেখলাম ৳৪,০০০ পাঠায় দিছে।
আমি তো দেখে অবাক যে ভাই আপনি 4,000 টাকা পাঠিয়েছেন। আমার যেটা সামর্থ্য কুলাইছে ভাই আপনাকে দিছি। আপনি এটা দিয়ে আপনি বিপদ রক্ষা করেন। তখন আর কি ভিতর থেকে তার জন্য এমনি দোয়া আইসা পড়ে যে মানুষ চিনেন। আমি এই কথা বলছি যদি আমি এটা ফল্ট হয়ে থাকি, বাটপার হয়ে থাকি, আপনি আমারে দিয়ে দিয়েছেন। ভাই মানুষ দেখলে বোঝা যায় আপনি বাটপার নাকি দেখলেই বোঝা যায়। তাই আপনার আমি দিলাম। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আল্লাহর কাছে যদি কোনো বান্দায় খাস দিলে চায়, আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা ঠিকই করে দেয়। True. হ্যাঁ, আমার এই আল্লাহ ব্যবস্থাটা করে দিয়েছে। পরে আমি ঘর ভাড়া দিয়ে দিলাম। আমার কাছে ছিল কিছু বেচা-কেনা করছি। সব মিলে টাকাটা তাদের দিয়ে দিলাম। এই ২০ হুম। তারিখে বলছি, ২০ তারিখ রাতেই দিয়ে দিছি। মানে এখন আপনার সাথে কে, কে থাকে? এখন আমি, আমার আম্মু থাকে। আর বড় ভাইয়ের একটা মেয়ে আছে, সে বর্তমানে আমার কাছে আছে আরকি। বড় ভাই কই? বড় ভাই গ্রামেই থাকে। ও কাজ-কাম করে। আচ্ছা। ওর অসুবিধা হয় বলে আপনার কাছে রাখছেন বাচ্চা? অসুবিধা একটু গ্রামে একটু সমস্যা হয়েছিল বিধায় ছোট বাচ্চা তো ঝামেলা করে তাই আমি কিছু আমার কাছে দিয়ে কদিন পড়ালেখা করাচ্ছেন আপনি? পড়ালেখা ভাবছিলাম করাবো কিন্তু অনেক খরচ হয়ে যাবে। তারপর অনেক যে বিবেচনা করে দেখলাম যে গ্রামই সবচেয়ে বেস্ট হবে। ওর আব্বুর ভোটার আইডি কার্ড এখনো হয় নাই। হুম, ওরও নিবন্ধন হয় নাই। শহরে তো অনেক ঝামেলা। হুম। এইসব ডকুমেন্ট লাগবে। তো গ্রামে বইলে আসলে বুঝানো যাইবে। কিন্তু শহর তো একটা ঝামেলা না? তাই বলছি থাক ওরে গ্রামতেই ভর্তি করা। আচ্ছা, ফাইন। আপনি যে একটা ভয়ংকর কষ্টের জীবন আপনি বাইছা নিলেন। কেন ভাই? কি সমস্যা? কি হইছে? তখন আর কি ওই জিনিসটা ভিতরে কাজ করতো না যে ভয়ংকর নাকি? আমি দেখেন কি কাজ করছি, মাদ্রাসায় মাহফিলের জন্য টাকা উঠাইতো না? আমি ওই পেপার ওই পোস্টার নিয়ে আমি বাসে সেই পোস্টার দেখে টাকা উঠাইছি। সারাদিন টাকা উঠাইছি। টাকা উঠানোর পরে কি করব? রাত তো হইছে, রাতে তো ভয় করে। ওই টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনছি। হুম, ওই টাকা দিয়ে টর্চ লাইট কেনার পরে ওই টর্চ লাইট দিয়ে লাইট জ্বালায় আমি শিকারপুর নামে আমাদের বরিশাল আছে শিকারপুর নামে ওইখান থেকে লঞ্চ ছাড়তো। হুম। তো আমি লঞ্চ টার্মিনাল পর্যন্ত গেছি কিন্তু ভাগ্যর কমে আমারে লঞ্চ টার্মিনালে ঢুকতে দেয়নি। মাদ্রাসার ড্রেস পরা ছিলাম আমি, আমারে ঢুকতে দেয়নি। তখন আমি এশার নামাজ পাশেই মসজিদ ছিল, এশার নামাজ পড়ছি। তো অনেকে আমারে জিজ্ঞাসা করলো, "তুমি কে? তোমার তো আগে কখনো দেখি নাই। তুমি কে বাবা? কোন বাড়িতে বেড়াইতে আসছো?" তখন আমি আর কি একটু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। তবে আমার দুলাভাইয়ের নাম আব্বাস ঠিক, সবকিছুই ঠিক। কিন্তু একটু মিথ্যার আশ্রয় নিয়েছি যে আমার বোনের বাসার সামনে অমুক বাড়ি বেড়াইতে এসেছি। মিথ্যার আশ্রয় নিয়েছি। তো সবাই দেখলাম কি সবার নামাজের শেষে ময়মুরব্বিদের পড়াশোনা করে। তো আমি বসলাম সবাইকে। আমার জিজ্ঞেস করলো। আমার কাছ থেকে সবাই শিখলো আরো। আমি বুঝাই দিছি। আমি তো জানি সবকিছু। সবকিছু জানার পরে সবাই তো চলে গেছে। কিন্তু আমি এখন ঘুমাবো কোথায়? এটা প্রশ্ন না, ঘুমাবো কোথায়? সবাই চলে যাওয়ার পরে ওই মসজিদের থাকে আরকি পাটি বা কোথাও চাদর থাকে এগুলো লেচে দেয় শীতের সময়। ওই সময় শীত ছিল। বারান্দায় সাদা এগুলো সাদা ছিল চাদরগুলো। ওই সাদা ইগুলো আমি শুয়ে রইছি মসজিদের কোণে। ঘুমায় রইছি প্রায় যে আজান দিবে, ফজরের আজান, লঞ্চের শব্দ শুনতেছি আমি। গাড়ি ঘুরে আসতেছে। আমি উঠে গেছি। এই অবস্থায় যদি আমার কেউ দেখে, সাদা এই পেঁচায় শুয়ে রয়েছি, নির্ঘাত কেউ ভয় পাবে। তাই আমি আর কি উঠে গিয়ে আগে ওখানে সরে গেছি। যে বলবো তোমার তো এই এসার সময় দেখছি আবার ভোরবেলা তো তাড়াতাড়ি এসে পড়ছো। হুম, সন্দেহ করতেও পারে। মানুষ তো। আমি একটু দূরে সরে গেছি। এসে আবার নামাজটা পড়ছি। আমার একটা জিনিস ঠিক ছিল আমি নামাজ কাজা দিতাম না। তখন মাদ্রাসায় পড়তাম ভয় ছিল। হুম। আল্লাহর প্রতি ভয় ছিল। আবার নামাজ পড়লাম। সারাদিন ঘোরাফেরা করলাম। কিন্তু সকাল হইতে আমি অনেক আর কি সারাদিন ঘোরাফেরা ওই লঞ্চ আওয়ার আগে থেকে আমি টার্মিনালের ভিতরে ঢুকে পড়ে গেছি। তো জানি সে তো আর আমার ঢুকতে দিবে না। কালকেও দেখছে। তাই আগে থাকতে আমি ভিতরে ঢুকে গেছিলাম। বেশ ভালো ভিতরে ঢুকলাম। লঞ্চ আসলো। লঞ্চে উঠলাম। অনেক চালাক ছিলাম ছোটোবেলায়। লঞ্চে উঠলাম। ওঠার পরে আর কি লঞ্চ স্কুলে চাইতে লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চে উঠছি। কিন্তু এখন বসবো কোথায়? সবাই এদিকে তুমি কে? এটা অনেকে প্রশ্ন করে। বসারও তো জায়গা নেই। সবাই যে যার মতো সিট করে বইসা পড়ছে। তো আমি সিঁড়ির এক কোণায় বইসা রইছি। এখন ক্ষুধাও লাগছে। টাকা পয়সাও আর কি মোটামুটি শেষ হয়ে গেছিল। কি করব? কারো কাছে চাইতে তো পারবো না শরম করে। হুম। ওই অভ্যাস নেই। তো বইসা রইছি না খেয়ে। তো একটা লোক আমার ভদ্র মহিলা ডাক দিল। "এদিকে আসো, তুমি কে বাবা? যাবা কোথায়?" এই কাহিনী। তো সত্যতা বলি না যে পালাই এসেছি। তারপরও বললাম সবকিছু কাহিনী। তাদের সাথে আমার খাবার খাওয়াইলো। তাদের সাথেই রাখলো। সকালবেলা আসলাম সদরঘাট, বের হইলাম। এখন কি করব? সদরঘাট। বড় চ্যালেঞ্জ। কি করব?
ঘোরাফেরা করি, কি করবো। পরে দেখলাম কি সদরঘাট হকার্স মার্কেট, সদরঘাটের সামনেই তারা তৈরি পোশাক, বাংলাদেশে যত তৈরি পোশাক আছে সদরঘাট বা ইসলামপুর থেকে তো আসে, হুম ওগুলো প্যাকেট করে বস্তা ভরে ট্রান্সপোর্টে নিয়ে যায়। কিন্তু পিছনে একজন লোক লাগে, হিরুন চিরা যারা আছে তারা পোস্ট নিয়ে কাপড় চোপড় নিয়ে যায় ওইগুলো পাহারা দেওয়ার জন্য। আর কি ভ্যানের পিছে যাওয়া লাগে, 60 টাকা করে দেয়। তখন আমি তাদের পিছে ভ্যান দেখাইতাম, হুম আমার 60 টাকা করে দিত দৈনিক 2-3টা। তো ওই বেলা আমার খাওয়া হয়ে যেত, কোনো খরচ নাই। আর আমি যাদের সাথে চলাফেরা করছি সবাই নেশা কম বেশি আর কি। কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এত নেশাখোর বন্ধু বান্ধব মানুষজনের ভিতর থাইকেও আমি নেশা করিনি। 1-2 দিন, একদিন একটা বেঞ্জো সিগারেট টান দিয়েছিলাম, গন্ধ আমি কি এইগুলো মানুষ খায়। পরে আরেকদিন একটা হলিউড, তো আমি কি এইগুলো কি মানুষ খায়, আমার বিড়ির গন্ধে আর কি সর্দি চলে আসে, আমি খাই না। তো ওদিকে থাকা অবস্থায় সদরঘাটে তো বহুত কাহিনী, কত মারামারি, কত মানুষের অফার। পারাবত পারাবত কোম্পানির মালিকই সম্ভবত একটা গাড়িতে করে আসছিল, কয়ে আমার বাসায় থাকবা আর কি, তার লগে জন তার বাসায় থাক, ভালো হইব। আমি তখন মনে করছি কি না কি নিয়ে আত্মা উঠি পাইব, আমার আর পরে হুকুমে থাকতে ভালো লাগে না, নিজে কাজ করব। ছোট থেকে এই নিজের কারো হুকুমে চলবো না, নিজের মতো চলবো, নিজের লাইফ নিজে গোছাম। আর আত্মা টিপমু, ও আমার এটা করবো, থাক দরকার নাই, বাদ দিয়ে দিলাম। আরও একটা কাহিনী কী করছে, সদরঘাট তো ঘুমাইতাম জায়গায় জায়গায়, যেই জায়গায় পাইতাম ওই জায়গায় ঘুমাইতাম, চাদর মতো লাইছে যেমনি হোক ঘুমাই পড়তাম। প্রত্যেকটা দিন পকেট মারি, কষ্ট করে টাকা ইনকাম করতাম, প্রত্যেকটা দিন টাকা মারি হয়ে যেত, পকেট কেটে নিয়ে যেত, কি পকেট বলেন? কেটে নিয়ে যেত। এমনকি এমন এমন পদক্ষেপ আমি নিয়েছি, টাকা নিজের প্যান্টের ভিতরে বেঁধে রাখতাম, একবারে ভিতরে, তারপর ওইখান থেকে টাকা নিয়ে যেত। ঘুমায় থাকতেন ওই হ্যাঁ, সময়? ঘুমাই থাকতাম, নিয়ে যেত। আর সকালবেলা ঘুম ভাঙতো আনসারের বাড়ি খেয়ে, হয়তো বাসি দিত, উঠতাম না, একটা বাড়ি দিত, ওই এক বাড়িতেই সকালের আর কি ঘুম ভেঙে যেত। খুব কষ্টের জীবনযাপন করছি মাদ্রাসা থেকে পালায় আসার পরে। আপনি যে পালাইছেন, আপনার ভয় লাগে না? বাড়ির মানুষজনকে জানান নাই যে আমি কই যাচ্ছি, কি করতেছি? না না, ভয় লাগছে, কিন্তু একটা ভিতর ভয় ছিল যে আমি যদি আবার বাসায় যাই, কেউ যদি কিছু বলে, আচ্ছা। কেউ যদি কিছু বলে। কিন্তু ভিতরে তো একটা মায়া আছে বাপ মার জন্য, বাবা মা তো মারা গেছে, মা বেঁচে আছে কিন্তু তা তো আর জানি না। আমি করতাম কি, প্রতি বছরে বাড়ি আসতাম, আসলে কি তো বাড়ির এলাকা থেকে ঘুরতাম আমি, আশেপাশে অনেক বড় এরিয়া থেকে বাপের কবর পর্যন্ত আসতাম, যে দেখি কবর আর একটা বাড়ছে কিনা, আর কি আমার আম্মু মারা গেছে কিনা। এটার জন্য আমি আসতাম। তবে এইভাবেই আমি ধরা খাইছি, প্রতি বছর আসতাম, এক বছর আমি এইভাবে ধরা খেয়ে গেছি। এই ধরাতেই আর কি বাড়িতে যাতায়াত হয়েছে আমার। মানে আপনি বাসায় ফোনও করেন নাই যে বেঁচে আছি কি না মরে না, গেছি? ও আর একটা কাহিনী, যে বললাম তো 4 বার পালাইছি আমি, 4 বারের ভিতরে একবার গেছি গা ভাঙ্গা মস্তাপুর থেকে পশ্চিমে হুম। নতুন রাস্তা আর কি, আমার নানা বাড়ি নতুন খুলনা নতুন রাস্তা। তো আমি একটা বাসে উঠছি, একটা হিন্দু মহিলার সাথে পড়ছি, ছোট আমি। তখন আমি বলছি আমি নতুন রাস্তাতে জানি, শুধু নতুন রাস্তা, কিন্তু কোন নতুন রাস্তা তা তো আর জানি না। আমার বেড়াটা নামাইও দিছে এই নতুন রাস্তা, এখন আমি কোন নতুন রাস্তাতে তো আর জানি না। এখন কি করব, হাঁটাচলা করতেছি, তো একটা বয়স্ক লোক আসলো আমার কাছে আর কি, আপনাদের মতন বয়সে একটা লোক আসলো। তোমার নাম কি ভাই, বাবা তোমার নাম কি, সব কিছু জিজ্ঞেস করলো, সত্য কথাই বলছি, কারণ খালি এতটুকু মিথ্যা তো বলছি যে আমি মাদ্রাসা থেকে পালাই আসিনি, কিন্তু তারা ধরে এনেছে আমি পালাই আসছি, মাদ্রাসা সব কিছু পড়া। তারা আমায় তাদের বাসায় নিয়ে গেল, আমি তাদের খুব এখনও মনে পড়ে তাদের। তারা আমার বাসায় নিয়ে গোসল করাইলো, তার ছেলে ছিল একটা, ছেলের পোশাক আশাক দিল, সব কিছু দিল, রাখলো আমারে, রেখে পরের দিনকা আমারে, তাও আমার সারাদিন জিজ্ঞেস করছে যে তোমার একটা ফোন নাম্বার দাও, আমি কন্ট্যাক্ট করি। তখন কি আর কিছু মনে থাকে ফোন নাম্বার, আর থাকলেও তো বলতাম না। তারপরও তারা আমারে সকালবেলা 3:30 রাইখা, সারা রাত্র রাইখা, তারা আমার সকালবেলা আবার একটা হুন্ডাই করে একটা বাসে উঠে দিয়েছে ডিরেক্ট গরু নদীর। হুম। তাদের নাম্বার দিয়ে দিছিল যে তুমি গরু নদী গিয়ে তোমার বাসায় গিয়ে ফোন দিয়ে আমার জানাও তুমি যে পৌঁছাইছো। তো আমি তোর বাসায় যাইনি, গরু নদী নাইমা ঢাকার উদ্দেশ্যে রওনা। আরে বাপরে! আপনি তো সেই আমি তো ঢাকা, সেই লোক। আমি বাসায় এবং যাইনি। সবচেয়ে
ভয়ঙ্কর হচ্ছে আপনি ভয় পাইতেছেন না যে না। কই যাচ্ছি না, যে মানুষ তুলে নিয়ে যায়, বিক্রি করে দেয়, কত কিছু ঘটে। ওরকম ভয় ছিল না, তবে আমার আমার আম্মু অনেক কান্না করছে আমার আমার জন্য। স্বাভাবিক, ছেলে খুঁজে বেড়াইছে না। ছেলে এমনকি আগে তো ফকিরের ছিল, ফকিরদের কাছে যেত, এক এক ফকির এক এক কথা বলতো। এক ফকির বলে তার তো জান দেখা যাইতেছে না, রুহু দেখা যাইতেছে না। আমার আম্মু এটা তো শুনে একবারে নাজেহাল অবস্থা, যে সন্তান তো। আর এক ফকিরের কাছে গেছে, সে আছে, সে সুস্থই আছে, কিন্তু ধরা দিচ্ছে না। ঠিক আছে, সে আসে আপনাদের এদিকে ঘোরাফেরা করে, কিন্তু সে ধরা দিচ্ছে না। আসলে এটা সত্যই ছিল, আমি আসতাম কিন্তু ধরা দিতাম না। এই আমার আম্মুর আর কি চোখে ছানি পড়ে গেছে, চোখে কান্না করতে করতে আমার জন্য। এমনকি সে আমার ভাগ্নি, তার নিয়ে ঢাকা শহর চলে আসছে, পকেটে 1 টাকাও নেই, শুধু লঞ্চ ভাড়া। তারা আমার খোঁজার জন্য ঢাকা আসছে। একবার আমি যেই সেন্টারে ছিলাম ওই সেন্টার পর্যন্ত আসছে, কিন্তু আমার পায় নাই। আমার পরে বলছিল মুখ জায়গা থেকে লোক আসছে, হয়তো আমি বুঝে গেছি যে আমার আম্মু ছিল। আমি ওইখান থেকেও কাইটে বললাম, পরের বার যেতে আহে, ওইখানে তো আমার রেজিস্টার থাকে, পথে শিশু যারা আমরা থাকি তাদের রেজিস্টার থাকে, বাপ মার নাম সব কিছু থাকে। তো তারাও বলছিল এমন নাম তো একজন আছে। আমার পাশে যে আমার সহপাঠী বন্ধুরা তারা বলছে ও অমুক অমুক, তো বাপের নাম তো নাজেম, এমন এমন লোক আইছিল। আমি এই শুনি না, আমি চিন্তা কাটিয়ে পড়ছি। আহা, আজীব লোক আপনি। আমি আর ওদিকে যাইনি। এই জীবনে কখনো প্রেম হয়েছে? প্রেম তো হইছে, প্রেম ওই জীবন হয় নাই, পথশিশু জীবন হয় নাই। তখন ভালো মন্দ বুঝতাম না, হুম বুঝতাম কিন্তু আমি যেই লেভেলে ছিলাম ওই লেভেলে মেয়ে পাইতাম না। হুম। সবই হিরোইন তা আমার এগুলো অভক্তি লাগবে। ওই মেয়েরাও হিরোইন খায়, আর কি ডেন্ডি পলিথিন নেশা করে। নেশা করে, মানে এরা তো বিন্দাস, এদের আর কে ধর। 2 ভাই, আপন ভাই, তারা টাকা কি ভাই করবে, মেয়ে লিখে রাখছে কাগজে, ছোট একটা কাগজ বাসা দেখতেন আগে, ছোট কাগজ দিয়ে আমার বাপে ক্যান্সার, মায়ে ক্যান্সার, এই বিভিন্ন কথা লিখে পাবলিকের কাছে পৌঁছে দিয়া, পরে যে যা দিত দিয়ে দিত, ইমোশনাল অনেকে দিয়ে দিত। ওই টাকা নিয়ে ওরা করতো মাদক, নেশা সেবন করতো, ওই ডেন্ডি খাইতো। মানে এখন এই যে ভিখারিদের আমরা যেগুলো দেখি, কাগজে লেখা কাগজে লেখা, সার্টিফিকেট, এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেট এমন আছে। তবে আমি বর্তমানে যে হকারি করতেছি, বর্তমানে আমার চোখে একটা পড়তাছে, গুলশানে হুম একটা লোক, সে উঠে সালাম কালাম দিয়ে বাসে তার মেয়ের অসুস্থতার কথা বলে। হুম। তো 1 দিন 2 দিন, কিন্তু তারা আমি রেগুলারলি ফলো করতেছি। আহ, তো এটা কিভাবে হয়? আপনি তো তার মানে ভিখারিদের সঙ্গে ছিলেন, এদের ইয়েটা কি, মানে কেন করে? কেন থাকার করে? জায়গার অভাব নাকি? থাকার জায়গার অভাব, সব কিছুর অভাব। ঠিক আছে, তাদের ভালো খাবার দাবার সব কিছুর অভাব, কিন্তু তাদের মূল কথা টাকা লাগবে, এর জন্যই তাদের নেশা করতে হবে। ও মূল যেই, আমি এমন লোকের সাথে ছিলাম, রেল লাইন আছে না, রেল লাইনে পায়া কাটতো, রাত্রের বেলা ঘুমাইতো, রেল লাইনে ঘুমের ভিতরে ওই কাটতো, ওইগুলা বিক্রি করে নেশা করতো, ওইগুলা বিক্রি করে। বুঝছেন? কত ডেঞ্জারাস ছিল তার। ড্যান্ডি। হ্যাঁ, ডেন্ডি খেতেই হবে, তাদের ডেন্ডি খেতেই হবে। এদের নিয়ে আমাদের আর কি এইসব খেলে কি ক্ষতি হবে সব কিছু বিস্তারিত আমাদের শেল্টারে বলতো, হুম ক্লাস নিত। হুম। এইগুলা জানার পরে, বুঝার পরে আমি কারো গ্লাসের পানি বন্ধ খাই না, কারণ হ্যাপাটাইটিস সি হয় মুখে লালা দিয়ে। ছোটবেলা আমাদের ম্যাম আমরা শিখাইছে, ওইখানের লোকরা কিভাবে করলে আর কি সব কিছু আমাদের শিখানো হয়েছে। তো এইগুলা যারা নিতে পারছে তারা আমার মনে হয় না যে নেশাবানি করে। আমি নিতে পারছি তাই আমি নেশাবানি করিনি। আমার দিক থেকে আমি এই জিনিসটা পজিটিভলি নিছি, তাই আমি নেশাবানি করি না। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে সাহেরা ম্যাম করে একটা নাম আপু ছিল, সে আর কি এইগুলো আমাদের মোটিভেশন দিত, যে এইগুলো করলে বুঝাইতো জিনিসগুলো। বুঝাইতো। খুব ভালো লাগতো এই জিনিসগুলা, যে আসলে এটা ঠিকই, আমাদের নিজেরই তো জীবনের কাহিনী, এগুলো করলে তো নিজেদেরই ক্ষতি হবে। আপনি প্রেমে পড়ার গল্প বলছিলেন, সেটা বলুন। প্রেমে তো করছি রিসেন্টলি আর কি, কিছু বিগত 1 বছর হয়েছে। কেমন? খুব মারাক, সরি 2টা প্রেমে পড়ছিলাম। প্রথম? একটা আমাদের, আমি সেলটারে থাকা অবস্থায়, আমি যখন সেলটারে থাকতাম স্কুলে পড়তাম, স্কুল জীবনে বলেন। আমার একদিন হুট করে ফেসবুক চালাইতাম, আমি ফেসবুকে নক দিছে। হুম ফেসবুকে নক দেওয়ার পরে আমার কয় আপনি আমাকে চিনেন? আমি কি মানে, আপনি কি শেল্টারে থাকা অবস্থায় ফেসবুক চালাইতেন? ফেসবুক চালাইতাম, তবে আচ্ছা। এটা আর কি বাদ আর কি, তারা বারণ কত, ওই সেলটারে থাকা মানে আমি তো নিষ্পথ শিশু, আমার মানে ফোন থাকবো কিভাবে, হুম কিন্তু আমরা লুকাই লুকাই চালাইতাম। হুম।
কারণ বুঝি টাচ মোবাইল লুকাই লুকাই চালাইতাম। তো ওই মেয়ে আমার স্কুল, তো সে আমার চিনে, আমিও তারে চিনি, নাকি দেখা হয়েছে, কথাবার্তা হয় না। আপনি আমাকে চিনেন? আমি কই, আপনি আমার চিনেন মানে? আমি তো আপনাকে চিনি না। হুম। ওই এক কথা দুই কথা একটা ছবি দিয়েছে, এই লোক আমি এবার বুঝতে পারছি আপনি লামিয়া। হ্যাঁ, আমি তুমি করে বলতাম, আমি সবাই তুমি করে বলি, এই জিনিসটা খুব ভালো। পরিচিত হোক অবশ্যই, দুই তিনটা কথা বলবো, তার সাথে আমি তুমি তুমি করে কথা বলি। ওই তোমার তো আমি চিনি, হ্যাঁ বিয়ে যাবি। তো একদিন দুই দিন কথা বলতে বলতে আমাদের আর কি এমন কি ছিল, ওই মেয়ে ছিল আমার আর এক বন্ধুর গার্লফ্রেন্ড। তো ওর সাথে আর কাটাকাটি হয়ে গেছে, তা তো আর আমি জানি না, বা কথা চলে বা কি। আমার বন্ধুর সাথে থাকা অবস্থায় দেখতাম ওর লগে কথা বলতো, কিন্তু আমি তো আর জানি না এই সেই মেয়ে, ওরা কখন শেয়ার করে নাই। পরে তার সাথেও প্রায় আমার ভালোই প্রেম হয়। একদিন দুই দিন হইতে হইতে এখন আমি বুঝতেছি আর কি, ওই সময় আবেগ, তখন আমি বুঝি নাই, আবেগে প্রেম টেম কইরা ফেসবুকে দিছে একটা স্টোরি। এলাকার যত মানুষ আবি যাবি যা আছে, ক্যাপশনে কি লিখছিলাম, আলহামদুলিল্লাহ শুভ কাজটা সেরে ফেললাম। এই ক্যাপশনে প্রায় ১.৫ ঘন্টায় হিস্টোরিতে ১,০০০ উপরে মানুষ দেখছে, হিস্টোরিতে। তা আমার গ্রাম থেকে বাজে একটা প্রভাব পড়ছে। এই আমার বাপরে সবাই নাগর বলতো, নাম ছিল নাজেম, বলতো নাগর। এই নাগরের পোলায় তো বিয়ে করছে, নাগরের পোলা। ওই একটা বাজে ছড়াই গেছে। আমার এলাকায় তো কোনো খারাপ রেকর্ড নেই, কিছু নেই। হুম। আমি বিড়ি খাই না, সিগারেট খাই না। সবাই বলে তুই ঢাকায় থাকস, তুই বিড়ি খাস না, সিগারেট খাস না, মানে হুম। এটা কি সত্য? হুম। হ্যাঁ ভাই সত্যই। হুম। তো ওই একটা খারাপ দিক আমার খুব খারাপ হয়ে গেল। তো যেমনি হোক ওইটা আবার যা রিমুভ করে মানুষে বুঝাইছি না, আর বান্ধবী জাস্ট হুম। ছবি তুলে ফেসবুকে স্টোরি দিছে। তো পরে তার সাথে আমার তো রিলেশনই, আমার এক বন্ধুর বাসায় গেছি ওর নিয়ে বেড়াইতে, ঈদে, রোজার ঈদে, রোজার ঈদে বেড়াইতে গেছি। বেড়াতে যাওয়ার আগে আমার বন্ধুর যে বোন, ওর সাথে আমি কিছুদিন কথা বলছিলাম। কথা বলার পূর্বে কি ওরা আমি ডিরেক্ট আমার বন্ধুর বোন, আমার বন্ধুই আমার আর কি ওর বোনের সাথে সেটিং করাই দিয়েছিল, যে লো প্রেম কর, সমস্যা নেই আমার, তোর তো আমি চিনি, তুই কত খারাপ আমি তোর জানি না, সমস্যা নেই। ওর বোনের সাথে আমার রিলেশন করে, ওই মনে করেন। তা আমি ওর বোনে প্রস্তাব দিছি, দেওয়ার পর সে প্রত্যাখ্যান করছে। কেন করছে? আমি একে তো ছোট, আর আমার বাড়ি বরিশাল, বরিশালে, আর তারা ঢাকায় নবাবগঞ্জ বাড়ি, তারা এত দূরে বিয়ে তার বোনে দিবে না আর কি, সে হবে না। আর একটা সূত্র কি ছিল, সে একবার বিবাহিত ছিল। কেমন বিবাহিত? ওই যে বরিশালে কেন বিয়ে দেবে না, বরিশালের একটা ছেলের সাথে বরিশাল পটুয়াখালী না যে কোথায় একটা ছেলের, হাফেজ ছেলের সাথে ওর বিয়ে হয়েছিল। তো ছেলেটা আর কি একদিন দুই দিন তিন দিন আর কি ওদের বাসাতেই ছিল। ওই ছেলেটা কেমন জানি কাইটা পড়ছে, কাইটা, ওর ভাবির, ওই ছেলের ভাবির সাথে নাকি ওই ছেলের রিলেশন ছিল। তো এই অবস্থা জানার পরে কি ওই মেয়ে তার বাপ মার তার কাছে দিবে? তা তো আর দিবে না। কিন্তু একটা তো কলঙ্কিত পড়ে গেছে যে সে বিবাহিত। তো তা তো আমি জানতাম না। আর সে আমার বলছে, তার আমি প্রস্তাব দিছি, সে রাজি হয় নাই, কিন্তু ভিতরে ভিতরে সে আমার পছন্দ করত। কখন এই কথা, এই জিনিসটা আমি বুঝলাম যখন আমার ওই যে লামিয়া, তারে নিয়ে তাদের বাসাতে আমরা বেড়াইতে গেছি ঈদের সময়। তখন দেখলাম কি, তখনই বুঝলাম যে একটা মেয়ের ভিতর কত হিংসা থাকতে পারে আর কি, ভালোবাসার হিংসা। এইভাবে দেখে দেখি জলে, আর চোখ থেকে মনে হইতেছে, কেউ দেখে না, আমি দেখতেছি, মনে হয় চোখ থেকে মনে করেন ও পানি পড়তে আসে, কিন্তু কেউ বুঝে না, কিন্তু আমি বুঝতেছি, কারণ ওর চেহারা দেখলে বোঝা যায়। তো একদিন, কিন্তু ওর তো আমি, আমার তো আর দোষ না, তারা তো আমি বলছি, সে তো সে না করছে। সে ডিরেক্ট না করছে। সে যদি আমার একটা অপশন দিয়ে রাখতো, না হ্যাঁ আসি বা একটা আশ্বাস দিত, তা তো আমি, তখন আমার আবেগের বয়স, যে হুম। আসছে তার সাথেই কথা বলছে। হুম। তো তার সাথে আমার ওই যে দেখার পরে সে অনেক রাগ হয়েছে, রাগ হয় হোক, কিন্তু এই যে লামিয়া, আমি যে মেয়েটার কথা বলছি, তখন তো আমি বুঝতাম না, আল্লাহরে ভয় পাইতাম। কিন্তু ওই মেয়েটা আর কি অতটা ছিল না। এমন একটা পর্যায়ে গেছে কি, ও আমারে শারীরিক সম্পর্কের জন্য ও বাধ্য করতো আমারে। আমি এইগুলা দেখে আমি কেটে পড়ছি। আল্লাহ রে! ওর বাসার, ওরা ঢাকার কেরানীগঞ্জ থাকতো। তো ওর বাসাতে আমার ঈদে ওইখান থেকে আসার সময় সকাল, সন্ধ্যার সময় আসছি। ঢাকা আমি তো ব্যাচেলর, আবার ঈদে থাকতাম। কিন্তু খাবারও তো নাই ততটা আর কি। কি খাবা? আমারে তুমি বলে, "তুমি কি খাবা?" কি খামু আর কি খাইতে পারি? হাবি-জাবি যা আছে তাই খামু। কয়, "তুমি আবার আমার বাসায় আসো।" আমার ওই যে লামিয়া, তার বাসায় গেছি। সে আমাকে তার নিজের হাতে রাইন্দা খাবার দিছে, বিরিয়ানি। তা বেশ ভালো কথা দিছে। সেই বিরিয়ানি দিতে ৬ তালা বাড়ি। কেউ নাই। ঢাকার শহর ঈদের সময় ফাঁকা। সে আমারে খারাপ প্রস্তাব করছে। আমি এগুলা আর কি ভয় করতাম যে আল্লাহ! জেনাকারীর শাস্তি তো একেবারে দুনিয়ার, তা তো আমি জানি, মাদ্রাসায় পড়তাম।
আমি যাই হোক, আমি যে সাধু তা না, কিছুটা আগাইছিলাম, তারপরেও খারাপ দিকে যাইনি। কারণ ধরেন উপরে 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 ভিতরে কিছুই না। যাই হোক এমন পর্যায়ে গেছি গা। তারপর ভিতরে ভয় ছিল, আল্লাহ কি করলাম আমি, কি করলাম? কারণ আমার ভিতরে ভয় ছিল, আমি আল্লাহ মাদ্রাসায় পড়তাম, কিছু তো জানি। তো এই জিনিসটা আমি ভিড় করতে করতে আমি মনে করেন ওইখানে যে চলে আসি, আমি কান্না করে দিছি যে আল্লাহ কি করলাম। আর শরীরে একটা বেগানা মহিলার গায়ে আমি হাত দিছি, আল্লাহ না কি কত হইতে পারে। যাক, এই জিনিসটা ভাইবাম খুব কষ্ট লাগছে অনেক। ওই দিনকে মনে করেন ওই খাবার ও যে খাবার দিয়েছে, খাবার খাই আর নিজে ভাবি কাজটা কি করলাম। ওর সাথে আপনার ব্রেকআপ হয়ে হ্যাঁ, গেছে? ওর সাথে ব্রেকআপ কেন হয়েছে এই জিনিসটা আপনি শুনে অবাক হয়ে যাবেন। কেন? ব্রেকআপ এই কারণেই হয়েছে, আমি শারীরিক সম্পর্ক করি নাই। বুঝলেন? আমি আর ওর সাথে আমার ব্রেকআপ হওয়ার রিজন নিয়ে হয়েছে এই। তো এই জিনিসটা আমি আর কি মেনে নিতে পারিনি। খুব ভিতরে কষ্ট, আবেগ, মৃত্যুবরণ করতে যাই, কত কি করে ফেলাই। বন্ধু-বান্ধব কেউ আমার আটকাই রাখতে পারে না। আমার ও তখন এইচএসসি পরীক্ষা দিবে। পরীক্ষা দিবে, ও তো আর ওর কাছে ঘড়ি নাই। মানে ঘড়ি আছে নাকি ওর বান্ধবীরে দিয়ে দিছে। হুম, তো আমি একটা ঘড়ি গিয়েছিলাম প্রায় ২৮০০ টাকা দিয়ে। হুম, তখন ওই ঘড়িটা ওরে আমি দেই। টাইম তো দেখতে হবে না তাইলে। সেই ঘড়িটা মেরে দিয়েছে আমার। সেই ঘড়িটা আমার দেয় নাই। সে বলছিল দিবে কিন্তু দেয় নাই। তো তার সাথে তার পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা হইতে কলম A to Z যা ছিল সব কিনে দিলাম। আমি কিনে দিছি। ওই যে কাজ করতাম সদরঘাটে বেন্দা কাজ আমি করতাম, হুম, টাকার অভাব ছিল না। আবার ব্যবসাও করছি, ফলে ব্যবসা করছি, টাকার অভাব ছিল না। বাসাতে তো টাকা দিতাম না, সব টাকা আমার। তো তারে আমি সব কিছু কিনে দিতাম। তার নাকি তেঁতুল খেতে খুব ভালো লাগে। তেঁতুল খেতে ভালো লাগে, আমি শ্যামবাজার থেকে তেঁতুল কেজি কেজি কিনে নিয়ে যেতাম। হুম। আর তার সাথে যখন প্রথম দেখা করতে যাই, সে বলছে তার নাকি এটা হলুদ গোলাপ দিতে হবে। তা আমি হলুদ গোলাপ কই পাবো? খোঁজ নিয়ে শাহবাগে আসলাম। একটা গোলাপ আমার কাছে ৫০ টাকা রাখছে একটা। তো আমি ৩ টা গোলাপ কিনে নিয়ে গেছি ১৫০ টাকা দিয়ে। এই তারে নিয়ে গোলাপ দিই। কতটা ভালোবাসি বুঝেন? আবার এমন একটা সময় গেছে নিজের কাছে ৳১ নেই। কিন্তু ওর জন্য কিছু ওর তো টক পছন্দ। নতুন আম আসছে বাজারে। আধা কেজি আম কিনে নিয়ে যাই। ৳৬০ দিয়ে। আছে শুধু ৳১০০ আমার কাছে। নৌকা পার হলে ৳১০ আর আমি সেইখানে নৌকা না পারে সেই ঘুইরা বাবুবাজার ব্রিজ পার হয়ে আমি আমার ওই শেল্টারে যাই। কত ভালোবাসা ছিল ভিতরে। তো তার সাথে এই ব্রেকআপ হওয়ার এই কারণে তার সাথে আমি শারীরিক সম্পর্ক করি নাই। তো এই জিনিসটা আমি মেনে নিতে পারি নাই। পরে ওর যত নাম্বার ছিল ভাইরাল করে একেকজনের দেই, দিয়া কই দে ফোন। এখনো ওর নাম্বার অ্যাক্টিভ আছে। নাম্বার এখনো ওইটা বন্ধ করে নাই। তো এরপরে আমিও খোঁজ নিতে শুরু করলাম। ও কি করে? আমার সাথে রিলেশন থাকা অবস্থায় আরেকটা রিলেশনে গেছে। ওইটা থাকা অবস্থায় আরেকটাই গেছে। তো এইরকম যতগুলো আমি প্রায় ৩ টা ছেলেরে ধরছি। ৩ টা ছেলের সাথে রিলেশন করছে। ৩ ওটারে আমি ধরছি। ৩ ওর সাথে কন্ট্যাক্ট করছি। আর কি আমারে মারতে আছে এটা একটা নাটক সাজাইছি। হুম, ও কেমন মেয়ে? একটা ছেলে রাস্তায় বেয়ে তোমার প্রপোজ করছে যে তোমার আমার ভালো লাগছে আহো। হুম, ও কেমন মেয়ে? সে রাজি হয়ে গেল। সে বাহ! ছেলের সাথে রেস্টুরেন্টে যায়। ওই রেস্টুরেন্টের বিল দেই আমি। ওই ছেলের তো ভাড়া করছি আমি। ওরা রিলেশন করে বেশ ভালো। কিন্তু ওই ছেলে তো আর কি আমি ওর কাছে ইনফরমেশন নিয়ে ওরে আমি টাকা দিছি, যাও তুমি যা খাও আর আমি ১ লাফা মাইর দিম। আমার কি সাহস! কেরানীগঞ্জ ভিতরে একটা রেস্টুরেন্ট কি জানি নাম খেয়াল নাই। হাজার হাজার পুরুষ, হাজার হাজার মানুষের সামনে আমি একটা মেয়ের গায়ে হাত তুলব? এত বড় সাহস আমার! কিন্তু ওই সাহসটা ভিতরে আইসা পড়ছে। আপনি আপনার গার্লফ্রেন্ডে মারছেন। আরে তিসি থার্ড, কারণ আমার সাথে যে এই বেইমানিটা করছে, আমার একটাই ছিল যে আমি শারীরিক সম্পর্ক করি না, তার জন্য আমার ছেড়ে গেছে। আমি আবার থাকা অবস্থা আরো ৩-৪ টা রিলেশনে গেছে। বিয়ে করতে জায়গা বুঝলেন? গাঞ্জুটি যেই চেহারা দেখলে মনে হয় হিনুঞ্চি, গাঞ্জুটি টিকটকের একটা বাজে অবস্থা। এদের সাথে তো আমার তুলনা কেমনে দিলি? আমি না করি একটা নেশা, না করি কিছুতে, এদের সাথে আমার তুলনা দেস, আবার আমার জেলাস ফিল করাস। ওই জিদে হাজার হাজার পুরুষ এদের সামনে, ও তার আগে তো আমার একটা সাপোর্ট লাগবে, কি করবো? ২ টা বড় বাইরে ডাক দিছি, ওখানে হুন্টা নিয়ে দাঁড়ায় আছে। কই ভাই শুনেন একটা কাহিনী, এই আমার সাথে যে কাহিনীগুলো ঘটছে আমি তাদের বিস্তারিত বললাম। কই কি বলবো? এই কই হ্যাঁ, কই ওরা এখন আসবে, একটু আপনার শুধু দাঁড়াবেন এইখানে, আপনি কিচ্ছু বলবেন না, শুধু দাঁড়াবেন, আমার আসলে সাহস দিবেন, দেখবেন ওরা আমি কি করি। তখন তারা দাঁড়াইছিল। ও আসার সাথে সাথেই আমি রাস্তা পার হয়ে ওর হাতটা ধইরা রাস্তার এই পারে নিয়ে আইছি। ও তো দেখে আমার অবাক, সে লিমন
এইখানে অভাগ ও আহে না, ও আর আসে না, টাইনা নিয়ে এসে কাশ এক থাবর দিয়ে পা পাশে ইচ্ছা মতো লাইতেছি আমি, ওর নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে ওর এক থাবরই। আমার কষ্ট এই জায়গায়, কেউ কিছু বলে না আমারে, কি বলবে? ওর সামনে ওর যে বয়ফ্রেন্ড ও তো আর জানে না যে ওরে আমি, ওর এই সব কিছু ওর লাগে আমার কোন টাকা আছে, ও তো আর জানে না। ওই ওর বয়ফ্রেন্ডও দিছি এক থাবর। ওই বয়ফ্রেন্ড ছিল ঢাকায় স্থানীয়, পুরান ঢাকার স্থানীয়, সুয়ারিঘাট ওদের বাড়ি আছে। ওর বাপের সাথেও আমি দেখা করছি এইসব কথা বিতে বিলে। তো সব বিস্তারিত বোঝার পর ওই ছেলে আমার কথা বুঝতে পারছে। তারপরে ওর সাথে আমি কন্ট্যাক্ট করে ওর কাছে যাই আমি। তো ওই ছেলেরও আমি ইচ্ছা মতো মারছি আর কি, দেখানোর জন্য, যাতে ও বুঝতে না পারে যে ওর সাথে আমার লিঙ্ক আছে। তো ও মনে করেছে কি, ওই মেয়ে মনে করছে কি ওর বয়ফ্রেন্ড তো ঢাকায় স্থানীয়, আমার কি না কি কইরা আলাই মাইরে এলে ও আমারে। তাই কি করছে, ওদের সামনে কয় কি ওর ওর বাচ্চা আমার পেটে। তুই কি রে, ওর বাচ্চা ওর পেটে মানে? এই কথা হইলে তার মাথা গরম হয়ে গেছে, দে আরো 2-3টা থাবো। কি কস্তি উল্লা উল্লা, আমার ভালোবাসস না ভাই, যাই হোক। এই কাহিনী আমি 6 মাস। কিন্তু একজনের গায়ে হাত তোলা হ্যাঁ, এটা অন্যায়। অন্যায় হয়েছে, বাট কেন যে করলাম? ওই যে আমার যে যতটা অপমানিত করছে এলাকার ভিতরে, আমার মান সম্মান, তারপরে স্কুলে কিন্তু আমি আমার স্কুল যেমন ছাড়া হয়েছে। ওর জন্য ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, ওর জন্য ছেড়ে স্কুলে কিভাবে যাবো আমি? স্কুলে সবাই জানে। ভাই আপনার এই জীবন থেকে মানুষ যদি শেখে কি শিখতে পারে বলেন তো? আমার একটাই যে শিখনে কি আছে, মেয়েদের অতিরিক্ত বিশ্বাস করতে নেই। যেই পুরুষ বিশ্বাস বলতে কি আবার নিজের বাপ মারে জানাই দিবে, মা ও একটা ছেলের সাথে আমি রিলেশন করি, তাইলে বাসটা খাইবে, করা একটা বাস খাইব। ওই মেয়ে ওইটাই পুঁজি ধরে ছেলেদের, যে ও তো আমার সবার এই পরিচয় করাই দিছে, যা এলা ছেড়ে দে। মেয়েরা আর এইটাই এই যে বলে। এইভাবে পালাই গেলেন বাড়ি থেকে, এটা কি খুব ভালো হয়েছে? এটা ভালো, তখন তো বুঝতাম না, তখন ছোট ছিলাম না, ভয় ছিল পড়াশোনা করবো না। কিন্তু সেই পড়াশোনা কিন্তু আমার করাই লাগলো। বাপ মায় করাইছে কিন্তু করি নাই। কিন্তু যখন আমি বুঝতে পারছি না, পড়াশোনা ছাড়া কোনো মূল্য নাই। আমি যখন ওই যে কাজ করতাম, ভ্যানটা খাইতাম, ওইখানে কিছু লেখা লাগতো, মেমো মেমোতে লেখা লাগতো, কিন্তু তা তো আমি বুঝি আর পারি না, কি করব? ওই জিনিসটা যদি জানতাম তাহলে আমার সম্মান বাড়তো। পরে আমি পড়াশোনা শিখছি, শিনে ভ্যানদা কেন তাদের সাথে কাজ করছি। আমি আগে ভ্যানদা খেতাম, তারা আমার দিত 50-60 টাকা, 100 টাকা, 200 টাকা। কিন্তু যখন দেখি তাদের সাথে কাজ করা শুরু করছি, এমনকি আমি 2000 টাকা রোজ পাইছি। মাশাআল্লাহ, শুধু পড়ালেখার গুরুত্বটা। গুরুত্বটা, ওই যে চালান লিখতে পারতাম আমি, যে অমুক থ্যাংক ইউ বুঝতাম। ভাই, আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।